প্রচণ্ড দাবদাহে চাই এক পশলা বৃষ্টি, কবির কলমে ফুটে ওঠে অনন্য সব সৃষ্টি। আসলে প্রত্যেক কবির অনুভূতিতে ধরা দেয় প্রত্যেকটা ঋতু, সেজন্যই কবির কলমে যেরকম বসন্তের ছোঁয়া লাগে সেরকমভাবে গ্রীষ্মের প্রখরতাও ফুটে ওঠে। আর আমরা তার কলমের মাধ্যমে তার যত প্রতিভা সেগুলো রূপরেখা আমাদের নজরে উঠে আসে। প্রিয় দর্শক শ্রোতা নমস্কার, আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাই বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায়। আমি সঙ্গে রয়েছি সীমা। আজকে আমাদের অতিথি রয়েছেন, নামটা আমি ওনার মুখ থেকেই জানতে চাইবো, একটুখানি নামটা বলুন। ডক্টর সেবিকা ধর। আমরা আপনাদের সাথে থাকবো এবং অবশ্যই কবির স্বরচিত কবিতা শুনবো, কথা বলবো, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা চলে যাচ্ছি কবির কাছে। স্বাগত জানাই বিটিভি ত্রিপুরার স্টুডিওতে তোমায়। কেমন আছো? হ্যাঁ, চলছে ভালো। এখন বৃষ্টির দিন, মনটা মাঝে মধ্যেই আনমনা হয়ে ওঠে, এর মধ্যেই লেখালেখি চলে, সময়টা ভালোই চলে যাচ্ছে। আচ্ছা, যে প্রশ্নটা আমাদের থাকে, আমাদের জানার বিষয় থাকে আসলে, যে শৈশবটা কোথায় কোথায় কেটেছে? আমার শৈশবটা কেটেছে কমলপুরে, ধলাই জেলার কমলপুরে আমার শৈশব কেটেছে। তারপর একটু বড় হয়ে আগরতলাতে আসা এবং এখন পর্যন্ত এখানেই আছি। আচ্ছা, তো শৈশবের কোনো স্মৃতি কি ধরা দেয়? শৈশবের সবটা স্মৃতিই তো ধরা দেয়, সেই ছোটবেলা থেকে কিশোরী বেলা অবধি আমার সেই জীবনটা, সেখানে স্কুল, মাঠঘাট, পুকুর, জলা জায়গা, সুপুরি, নারিকেল গাছ, সব মানে একটা চিত্ররূপময়, মানে যে চিত্রটা ছিল আমার, এখনও সেই চিত্রটাই আমার চোখে বারবার ধরা পড়ে এবং আমার লেখায়, আমার কবিতায় বারবার সেই কমলপুরের যে স্মৃতিটা অনেক লেখায় মানে উঠে আসে এবং চেষ্টা করি সেই বালিকা বেলা বা কিশোরী বেলার ছবিটা তুলে ধরতে অনেক কিছুর মধ্যেই। তাহলে বলা যায় যে কবির শৈশবের যে স্মৃতি, সেখানে নিশ্চয়ই ওখানকার যে প্রকৃতি সেটা ভীষণভাবে নাড়া দেয়। ভীষণভাবে নাড়া দেয়। আর কবিকে প্রকৃতি নাড়া দেবে সেটা তো স্বাভাবিক। আমরা একটা কবিতায় চলে যাই। হ্যাঁ, সেই প্রকৃতি এবং সেই বর্ষা নিয়ে একটা কবিতা আবৃত্তি করছি। 1.5 কাঠা জমি নিয়ে খুব ছোট বাড়ি আমার, গাছ লাগানোর জন্য সামান্য জায়গা রয়েছে। একটি চাপা আর মেহগনি চারা সঙ্গে নিয়ে বাবা সন্ধ্যায় বাড়ি ফিরে এলো বৃষ্টি ভিজে। রজনীগন্ধার ঝোপে বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, এখন সেখানে জল ঝরে যাচ্ছে টুপটাপ। ভিজে বাতাস এসে দাঁড়িয়ে রয়েছে, পুকুরের জল থেকে উঠে আসছে সন্ধ্যার হাঁস। ভিজে বাতাসের মধ্যে রজনীগন্ধার ঝোপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এইসব দেখি একা। আমার 10 বছরের ছেলে একদিন বড় হবে, গাছ দুটি অন্যদের দেখিয়ে বলবে, মা, কোনো এক ঘোর বর্ষার দিনে এই গাছগুলি পুঁতেছিলে। সারা দেশ জুড়ে সে সময় ছিল অস্বাভাবিক দাবদাহ, তারপরই আমাদের জন্ম। খুব সুন্দর। এখানে কিন্তু আমরা একটা বার্তা পাচ্ছি যে গাছ লাগানোর একটা যে বার্তা সমাজের কাছে, যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। হ্যাঁ, তো এটা কবি তার নিজস্ব আঙ্গিকে বা সাজিয়ে গুছিয়ে লিখেছেন, কিন্তু আমরা যা বোঝার পাঠকরা, আমরা এটাই ধরে নেব যে কবি গাছ লাগানোর জন্য একটা সমাজে একটা বার্তা দিতে চাইছেন একদম সবার কাছে। কারণ কিছুদিন আগে আমরা তীব্র দাবদাহে খুব কষ্ট পাচ্ছিলাম, তখন মনে হচ্ছে যে সে আমার পুরানো বাড়িটার গাছগুলি কেমন আছে, সেগুলো বেঁচে আছে কিনা, খুব মনে পড়ে সেই গাছগুলোর কথা। এবং অনেক কিছুদিন আগে গিয়েছিলাম, তখন দেখেছি গাছগুলো খুব বড় হয়েছে। এখন যখন শহরে দেখি যে গাছ নেই, খুব কষ্ট পাচ্ছি। এবং প্রত্যেক বাড়িতে এখন এসি লাগানো হচ্ছে, কারেন্ট থাকে না, কিন্তু মনে হয় ওই গ্রামের জায়গাটাতে যদি গিয়ে গাছের তলায় বসি তখন খুব একটা শান্তি পেতাম, হয়তো এত কষ্ট পেতাম না। তখন আমার গাছগুলির কথা খুব মনে হয় এবং প্রত্যেকের কাছেই আমার আবেদন থাকে যে সবাই যেন আমরা একটা করে হলেও গাছ লাগাই, গাছের কাছে গিয়েই আমরা শান্তি পাবো, সেই আশায়। এই বার্তাটা কবির পক্ষ হয়ে আমিও বলছি যে আমরা সবাই এই পণ করি যে প্রত্যেকের বাড়িতে আমাদের জন্মদিনে, বাচ্চাদের জন্মদিন আমরা পালন করি, তো প্রত্যেকের জন্মদিনে যদি আমাদের বাচ্চাদের জন্মদিনে হোক বা বড়দের জন্মদিনে একটা করে গাছ লাগাই, তাহলে এই পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে, সবুজে সবুজে একেবারে মানে প্রকৃতিটা আরো অনেক বেশি সুন্দর হবে এবং নিশ্চয়ই অক্সিজেনের অভাব পূরণ হবে।
এতটা দাবদাহও থাকবে না নিশ্চয়ই। আচ্ছা, কথা তো চলতে থাকবে, কবিতাও চলতে থাকবে। আমরা জানতে চাইবো যে কবিতা লেখার পাশাপাশি আর কি লিখতে ভালো লাগে? থেকেই প্রবন্ধ লেখার প্রতি একটা খুব আমার মানে ভালোবাসা। তো যখন ছোট ছোট মানে প্রতিযোগিতা হতো, সেই প্রতিযোগিতায় আমি সবসময় প্রবন্ধ লিখতাম। একবার ধলাই জেলা ভিত্তিক প্রবন্ধ হয়েছিল, সেই প্রবন্ধে প্রথম স্থান অধিকার করি এবং তখন থেকেই প্রবন্ধ লেখার প্রতি আমার একটা ঝোঁক ছিল। বড় হয়ে বিভিন্ন ম্যাগাজিনে লেখা দিতাম, পত্র পত্রিকায় লেখা দিতাম, শিশু বিভাগে লেখা দিতাম ছোটবেলায়, তারপর বড় হয়েও দিয়েছি। তারপর যখন কলেজে পড়ি, বিভিন্ন কলেজ ম্যাগাজিন হতো, ম্যাগাজিনে কবিতা লেখার পাশাপাশি আমি ছোট ছোট প্রবন্ধও লিখতাম। তো তার পরবর্তী সময়ে যখন আমি বাংলা সাহিত্যের ছাত্রী, যখন আমার মাস্টার্স পাস করি, তখন আমি গবেষণা শুরু করি। তো গবেষণার বিষয় ছিল বাংলা লোকসাহিত্যে নারী। তো পাশাপাশি আমি নারীদের নিয়ে এবং লোকসাহিত্য নিয়ে দুটো বিষয়ই আমার মানে এক সমান্তরালে চলছিল। তখন থেকেই প্রবন্ধে নারী এবং লোকসংস্কৃতি দুটো আমার লেখায় একদম অবধারিতভাবেই এসে যেত। পাশাপাশি বাংলা সাহিত্য চর্চা মানে সাহিত্যে যারা আছেন বিভিন্ন লেখকগণ, তাদের লেখা, তাদের জীবনী নিয়ে লেখা, এর সঙ্গে সঙ্গে আমার সমসাময়িক ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা, প্রত্যেকটা ঘটনা নিয়েই আমি প্রবন্ধতে লিখতে থাকি। এবং এখন ইদানিংকালে যে সমস্ত প্রবন্ধ লিখছি সেগুলি বিশেষ করে সমসাময়িক ঘটনা, পাশাপাশি নারী হোক, বিভিন্ন লেখকদের লেখা নিয়ে পড়ে আমি প্রবন্ধগুলি লিখছি। এবং অনেক সময় মানে আমাকে লেখার জন্য বলা হয় যে এই বিষয়টা নিয়ে লিখবেন। তো আমি লেখক হিসেবে মনে করি একজনকে জোর করিয়ে লিখিয়ে নেওয়া আর একজন লেখক যখন মনের জোর থেকে লেখেন, সেখানে দুজনের দুটো মানে আলাদা জায়গা থেকে যায় এবং সেটা মন থেকে লেখা হয়। তো আমিও কবিতাটাকেও ভালোবেসে লিখি, আবার প্রবন্ধটাকেও ভালোবেসেই লিখি। তো দুটোই আমার সমানে চলছে, পাশাপাশি গল্পও লিখি। তো গল্পটা থেকেও প্রবন্ধতে আমার জোরটা একদম বেশি থাকে। আর কবিতাতে তো ভালো লাগা আছেই, কবিতার ভালো লাগা থাকলেও কবিতা মানে বই খুব একটা করা হয়ে ওঠেনি এখনো, প্রবন্ধের বই করা হয়ে গেছে অনেকগুলি। তো আজ এসে মনে হচ্ছে যে না, এখন থেকে কবিতাটা আর একটু ভালোভাবে চর্চা করা উচিত। এই বিষয়টা আমার বারবার মনে হচ্ছে। আসলে কবি সাহিত্যিকরা শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ থাকেন না, সাহিত্যের তো অনেকগুলো শাখা রয়েছে। এবং আমার মনে হয় আর কি যে কবি সাহিত্যিকরা শুধুমাত্র যারা কবি শুধুমাত্র কবিতা নিয়েই থাকেন না, বা যারা প্রাবন্ধিক শুধুমাত্র প্রবন্ধ নিয়েই থাকেন না, ওনাদের আরও কিছু শাখাতেও তাদের বিচরণ থাকে। তো হয়তো কোনোটাতে বেশি প্রাধান্য দেওয়া হয়, কোনোটাতে একটুখানি কম দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমার যে লেখালেখি সেখানে প্রবন্ধকে বেশি প্রাধান্য দেওয়া হয়। একদম। কথা প্রসঙ্গে জানতে পারলাম যে নারীদেরকে নিয়ে লেখালেখি করো প্রবন্ধ। হ্যাঁ, তো এই বিষয়টা একটু যদি খোলসা করো যে নারীদের কোন জায়গাটা। হ্যাঁ 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 একদম। আমরা সুপ্রাচীনকাল থেকেই দেখে আসছি যে একদম জীবনের বৈদিক যুগে তো নারীদের প্রাধান্য ছিল। তারপর যখন সময় যত এগিয়েছে ততই নারীদের মানে আমাদের সমাজ থেকে তত পিছিয়ে দেওয়া হয়েছে। এবং একটা সময় রামায়ণ মহাভারতেও দেখি যে নারীদের কিভাবে আলাদা করে রাখা হয়েছে। তার পাশাপাশি যখন একটা সময় এসেছে যে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অর্থনৈতিক যখন তার স্বাধীনতাটা থাকে না, সেক্ষেত্রেও নারী কিন্তু পিছিয়ে রয়েছে। সেই পিছিয়ে থাকার সঙ্গে সঙ্গে সে কিন্তু তার জীবনটাকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছে এবং তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হতে হয়েছে। তো সেই ক্ষেত্রে নারী আমার লেখায় বারবার এসেছে কিভাবে নারীকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নারীকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায়, কিভাবে তার আত্মমর্যাদা গড়ে তুলে দেওয়া যায়, কিভাবে তার স্বকীয়তা গড়ে উঠবে। শুধুমাত্র নারী স্বাধীনভাবে জীবনযাপন করবে সেটা নয়, তার মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে সেটা নারী স্বাধীনতা নয়, নারীর স্বকীয়তা থাকবে, সেই বিষয়টা আমরা মানে লক্ষ্য রাখবো। এবং সেই ক্ষেত্রে নারীকে বারবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা আমার লেখায় বারবার ফুটে উঠেছে। এই নিয়ে আমার একটা প্রবন্ধ গ্রন্থ হয়েছে, 35টা প্রবন্ধ নিয়ে আমার একটা প্রবন্ধ গ্রন্থ, যেটা 2018 সালে ত্রিপুরা সরকারের শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থা হিসেবে মানে আমার বইটি পুরস্কৃত হয়েছিল। সেখানে 34টা প্রবন্ধ লিখেছি এবং
তো ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুদের। তো তখন আমার মনে হয়েছে যে নারীদের বিভিন্ন দিকগুলি খুঁটিনাটি যেগুলি আমরা বারবার মানে পিছিয়ে রয়েছে, সেই দিকগুলি এগিয়ে নিয়ে যাওয়ার মানে চেষ্টা আমাদেরই করতে হবে, নারীদেরই করতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেকেই উঠে আসছে, সেটা আপনিও বলবেন যে নারীদেরকে তো নারীরাই মানে বেশিরভাগ যন্ত্রণা বা এখানে নারীদের ভূমিকাটাই বেশি থাকে। আমি হ্যাঁ পিছিয়ে মানে রাখছি বা রাখতে চাই। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের সমাজ এখনো কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তো সেই সমাজ ব্যবস্থায় একজন নারীকে তার মানে আরেকজন নারী থেকে পিছিয়ে আনা মানে সেখানে কিন্তু কিছুটা হলেও পিতৃতান্ত্রিক ভূমিকা থাকে। সেখানে পুরুষটা তাকে কিছু না কিছু মানে মন্তব্য করেই যাচ্ছে যে এই নারী এরকম বলে আরেকজন নারীকে তাকে সামনের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে। তো এগিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই নারীটা আরেকটু সাহস পাচ্ছে যে পরের নারীটাকে কিভাবে মানে পিছিয়ে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো সেই নারীটাও কিন্তু সেই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটা কুফলের দিক মানে সেটা ব্যবহার করছে, যার জন্য নারীকে নারীই অনেক বলছেন যে মানে পিছিয়ে নিয়ে যাচ্ছে। সেদিকটা আমার বারবারই মনে হয় যে সেখানেও পিতৃতন্ত্র একটা কাজ করে। শুধুমাত্র নারীদের আমি দোষ দেব না, সেই কথাই আমি বারবার বলতে চাই। তো এগিয়ে আসার ক্ষেত্রে আমার মনে হয় নারীদেরও সচেষ্ট হওয়া দরকার। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নারীরা মেনে নেয় যে ঠিক আছে আমার এটাই হয়তো আমার ভাগ্য, আমাকে মেনে নিতে হবে, বা যেভাবে আমাকে চালনা করা হচ্ছে সেভাবেই আমি চলতে থাকি। কিন্তু ওখান থেকে উত্তরণের জন্য তাকে নিজেকেও কিছুটা সচেষ্ট হতে হবে, তাই নয় কি? একদম। তো নারীকে আমি বলবো যে যদি সচেষ্ট হতেই হয় তাহলে তার অর্থনৈতিক স্বাধীনতা যেমন দরকার তেমনি তার স্বকীয়তা বলতে আমি বলছি এখানে নারীকে মানে নিজে আমি কিভাবে চলবো, আমার মানে কি লক্ষ্যটা কি হবে সেটা আমাকেই ঠিক করতে হবে। আমাকে আরেকজন পিছনে মানে ঠেলে দিলেও আমি যাতে উঠে দাঁড়াতে পারি সেই চেষ্টাটা নারীরই থাকবে। এবং সেক্ষেত্রে আমি বলবো না যে আমি পুরুষের বিপক্ষে, সেক্ষেত্রে পুরুষ আমার সঙ্গী হবে, তার সাহায্য আমি নেব। সব কথা একটুখানি বলি যে একজন পুরুষ যেরকম সফলতা অর্জন করে তার পেছনে নারীর হাত থাকে সেটা বলা হয়ে থাকে, সেরকম ভাবে একজন সফল নারীর পেছনে কিন্তু একজন পুরুষের হাত থাকে, একদম থাকে, একদম কোনো ক্ষেত্রে অস্বীকার করা যায় না এবং অস্বীকার আমি করবো না। আমরা কেউ কাউকে ছাড়া কখনোই চলতে পারবো না, একে অপরের পরিপূরক মানে অবশ্যই বলবো। এবং কোনো ক্ষেত্রেই নারী একা পারবে না। নজরুল কবি বলেছিলেন যে কোনো কালে জয়ী হয়ে নেকেও মানে পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। প্রত্যেক ক্ষেত্রেই মানে নারীরা এগিয়ে এসেছেন, যেমন পুরুষের সঙ্গে পুরুষও এগিয়ে এসেছে। হয়তো একটা কথা আছে না কাজী নজরুলের, অর্ধেক তার করিয়াছে নর অর্ধেক তার নারী, মানে দুজনকেই তিনি সমান প্রাধান্য দিয়েছেন। না, খুব সুন্দর আমাদের আলোচনা কিন্তু মানে একদম জমে উঠেছে, ভীষণ ভালো লাগছে। আলোচনা আবারও এগোবে, আমরা আরেকটা কবিতা শুনে নিই। সেই নারী নিয়ে একটা কবিতা আমি বলছি। দৈপায়ন হ্রদ তীরে স্থির যুধিষ্ঠির, জলমধ্যে করুরাজ একা, ভগ্ন উরু ভঙ্গ উরু ব্যর্থ মনোরথ। কৃষ্ণা যাচে অপমান, যাচে তার লাজ বস্ত্র, পাশা খেলার যে ছকটুকু উল্টে দিয়ে এই নারী বলতে থাকে আমার কপালে টিপ নেই, আমি বিন্দিয়া লাগান পছন্দ করি না, আমি এলো চলে থাকতে ভালোবাসি, আমি স্বাধীন, আমি কৃষ্ণা, আমি পাঞ্চালী, আমি দ্রৌপদী। এখানে পৌরাণিক কাহিনী অবলম্বনে নারীদের চরিত্র উঠে এসেছে। এই প্রসঙ্গে আমরা একটু জানতে চাইবো, মানে এই কবিতাটার ব্যাখ্যা প্রসঙ্গে একটুখানি জানতে চাইবো। বলবো যে যখন দ্রৌপদীকে মানে পঞ্চস্বামীও রক্ষা করতে পারেনি, হ্যাঁ, তখন কিন্তু কৃষ্ণ, সে আমরা কিন্তু জানি না, কৃষ্ণ কিন্তু মানে দ্রৌপদীর খুব নিকট বন্ধু ছিলেন। আজকের দিনে যেটাকে আমরা বন্ধু বলি, যে বন্ধু তো আমার বিপদে আপদে রক্ষা করে, কৃষ্ণ কিন্তু সেই দিন দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। সেই কৃষ্ণ যদি না থাকতো দ্রৌপদীকে রক্ষা করার মতো 100 হাত লম্বা কিন্তু মানে শাড়িটা পাওয়া যেত না। তো এই ক্ষেত্রে মানে কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদীকে যেভাবে অপমান করা হয়েছিল, আজকের দিনের নারীকেও সেভাবে কিন্তু অপমান করা হচ্ছে। তো আজকের দিনের নারী সেই দ্রৌপদী বলি আর কৃষ্ণাই বলি আর পাঞ্চালী বলি, প্রত্যেকে কিন্তু এগিয়ে এসে বলছেন যে আমিও স্বাধীন হয়ে বাঁচতে চাই, আমাকে শুধুমাত্র সিঁদুর পরিয়ে আর শাঁখা নোয়া পরিয়ে আমাকে আটকে রাখা চলবে না,
আমি স্বাধীন, কিন্তু এই স্বাধীনতা মানে কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন নয়, একদম নিজেকে নিজের মতো করে গড়ে তোলা। এবং যেখানে আমার সমাজ, কারণ সমাজটা তো আমি আর আপনি মিলেই সমাজ, তো এই সমাজে আমিও যখন থাকবো, আমার সমাজের পাশে যারা থাকবে সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার নারী অধিকারটুকু রক্ষা করব। এবং সেখানে নারী আমাকে শুধু পিছিয়ে রাখবে, আমাকে শুধু সিঁদুর পরিয়ে ঘুমটা দিয়ে ঘরে বসিয়ে রাখবে, সেই নারী হয়ে আমি থাকতে চাই না। আমি চাই পুরুষের সাথে সমানভাবে চলতে। কারণ মানে অনেক ক্ষেত্রে, আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, অনেক ক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করেন, আপনি তো শাঁখা সিঁদুর পরেন না, আপনি তো মানে এমন মানে কোনো নারীত্বের কোনো মানে বিবাহিত কোনো চিহ্ন। আমি বললাম যে আমি যদি পড়তে পারি, নিশ্চয়ই আমার মানে স্বামীকেও সেরকম কিছু একটা পড়তে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করি, আমার ক্ষেত্রে আমাকে নয় শুধু, আমি সমাজের মানুষকেও একটা বার্তা দিতে চাই যে শুধুমাত্র, অনেকেই বলে যে সিঁদুর বলে স্বামীদের আয়ু হয়, তো স্বামীরা বিয়ের আগে বাঁচে কি করে, কার আয়ুতে বাঁচে, সেটা আমার সবসময় আমি প্রশ্ন, হ্যাঁ আমার প্রাসঙ্গিক প্রশ্ন এসে যায়। অনেকে আমাকে বলে আপনার হাজব্যান্ড জীবিত? আমি বলছি হ্যাঁ জীবিত। বলছে কিছু বলেন? আমি কেন বলবে, সেটা তো আমার ধারণ চিহ্ন হতে পারে না। আমরা দুজনেই বেঁচে আছি এবং ভীষণ বন্ডিং আমাদের মধ্যে, আমরা ভালোভাবে বেঁচে আছি, আমাকে শুধুমাত্র সেটা দিয়ে আটকে রাখা চলবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলি, আমার বাড়ির যে কর্মসহায়িকা আছে, সেই কর্মসহায়িকাটার সঙ্গে একজন পুরুষ নেই, সে কর্মসহায়িকা পুরুষটা মানে ওনাকে ছেড়ে দিয়েছেন, সে দুটো বাচ্চা নিয়ে বাঁচে। সন্ধ্যার পর যখন ও আমার বাড়িতে রান্না করতে আসে, তখন কিন্তু সে বড় করে সিঁদুর দিয়ে আসে, কারণ সেই সিঁদুরের চিহ্নটা তাকে রক্ষা করার একমাত্র অস্ত্র। কারণ সন্ধ্যার পর ও যখন বেরোবে, হয়তো অনেক হায়েনারা তাকিয়ে থাকে তার দিকে, তখন আমি বলবো যে হ্যাঁ, কোনো কোনো জায়গায় নারীদের সেই চিহ্নটুকু থাকা দরকার। অনেক ক্ষেত্রে না হতে পারে, কিন্তু আমার মনে হয় দরকার অনেক ক্ষেত্রে, রক্ষা কবচের মতো তাকে রক্ষা করবে। সেই ক্ষেত্রে আমি বলবো যার ভালো লাগে পরিধান করুন, যা ভালো লাগে নাও করতে পারে, সেটা তার নিজস্ব ব্যাপার। একদম। আমরা আলোচনা এবং কবিতায় একদম জমজমাট ভাবে আড্ডা দিচ্ছি আপনাদের সঙ্গে নিয়ে। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পরই ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকুন। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। দর্শক শ্রোতারা, আপনারা সঙ্গে রয়েছেন, সেটা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। আমরা কথা বলছিলাম এবং কবিতা শুনছিলাম। এখন আবারও চলে যাচ্ছি কবির কাছে। আচ্ছা, তোমার একটা কবিতার লাইন আমি পড়েছি, ভালোবাসায় নিতান্ত অবহেলা আছে, এই প্রসঙ্গে কি বলবে? ভালোবাসায় তো অবহেলা থাকবেই, না হলে আমরা ভালোবাসবো কি করে, সেটা আমি সবসময় ভাবি। যে ভালোবাসায় তো একটা চাওয়া পাওয়া থাকে, সেখানে চাওয়া পাওয়া মানে একটু কম হলেই আমরা বুঝি যে এই তো বুঝি হারিয়ে ফেললাম, এই তো বুঝি সে চলে গেল, এই তো বুঝি সে আমাকে একটু কম ভালোবাসলো। তো যখন তার কথায় আমরা সাড়া দিতে পারি না, তখন মনে হয় যে সে কি আমাকে তাহলে অবহেলা করে, সেই বিষয়টা বারবার উঠে আসে। তো তার জন্য আমার মনে হয় যে ভালোবাসায় অবহেলাটা থাকা জরুরি, কারণ সে অবহেলা না থাকলে তার ভালোবাসার গুরুত্বটাকে আমরা বুঝতে পারি না। যখন অবহেলা করবে বা অবহেলা আসবে, তখন মনে হয় যে তার ভালোবাসাটাই আমার কাছে অনেক দামি। সেই ভালোবাসার কথাই আমি বারবার বলতে চাই। এখানে কি কিছুটা অভিমান কাজ করে, নাকি সত্যি সত্যি অবহেলা করে?
সেখানে তো অভিমান তো অবশ্যই থাকবে, অভিমান আছে বলেই তো অবহেলাটা মনে হয়। কারণ আমরা যখন দেখি যে সে আমার বিপক্ষে যে রয়েছে, সে আমার প্রণয় প্রেমিক যদি মানে আমাকে গুরুত্ব না দেয় বা কোনো একটা কারণে আমার কোনো ভুল বা দোষ যেটাই হোক না মানে দেয়, তখন মনে হয় সে আমাকে আর মানে কাছে ডাকছে না। তখনই মানে সেই কারণটা হতে পারে অভিমান। অভিমান থেকেই সেই মানে অভিযোগ বা অনুযোগটা চলে আসে, যে অবহেলা, যেটা মানে হয়তো সে আমাকে অবহেলা করছে, সেই মানে সেই ব্যাপারটাকে আমি বলছি যে তখন অভিমান থেকেই অবহেলাটা আসে। আচ্ছা, এই কবিতাটা কি আমরা শুনতে পারি? মানে কোন কবিতাটা আপনি বলছেন? ওই যে ভালোবাসায় নিতান্ত অবহেলা আছে। একদম, ভালোবাসায় অবহেলা আছে। আর এই ব্যাপারটা আরেকটু আমি বিশদে বলতে চাইছি যে আমার প্রেমিক যখন আমাকে আমার সব কিছু অধিকার নিয়ে, সেখানে প্রেমিক বলতে আমার বিবাহোত্তর বা আগে বা পরে সেই বিষয়টা বলছি না, যখন সে আমার স্বামীও হতে পারে, সে আমার প্রেমিক হতে পারে, তখন সে কিন্তু আমাকে নতুন করে ভালোবাসার কিছু মানে দিতে পারুক আর না পারুক, সে কিন্তু সংসারের সবটা কাজ করছে। হ্যাঁ, আমি উপার্জনহীন হই বা নাই হই, সে সংসারের সবটা উপার্জন করে আমার জন্য দিচ্ছে। এইবার মানে কোথাও কোথাও আমাকে যদি অবহেলাও করে, তখন আমি সেটা যদি মানে অভিমানে বুঝে নিই যে হয়তো সে আমাকে অবহেলা করছে, তখন কিন্তু আমি তাকে ফিরিয়ে দেই কোনো সময়, কিন্তু বাস্তবে কিন্তু আমি ফিরিয়ে দিচ্ছি না, তাকে হয়তো আবার নতুন করে পাচ্ছি। হ্যাঁ, সেই নিয়ে আমার কবিতাটা। চুম্বন ফিরিয়ে দিয়েছ বলে এই নয়, ভালোবাসায় নিতান্ত অবহেলা আছে। স্বপ্নে দেখা অগণিত প্রিয়জনের কাছে টুকরো টুকরো দানা দিয়েছ, কি করে সমন্বিত ক্ষুধা নিবৃত্ত করেছো তুমি। আজও পৃথিবীতে ভালোবাসা অবশিষ্ট আছে। তোমার শহরে এত মৃত পাতা, হলুদ পাতা কোথা থেকে আসে? এর মানে কিশলয় পৃথিবীটা নতুন আনন্দে আবারও জেগে উঠবে। শেষ। বাহ, ছোট কিন্তু ভীষণ মিষ্টি একটা কবিতা আমরা শুনলাম। শেষ হয়নি মনে হচ্ছে শেষ হয়েও শেষ হলো না। আমি বুঝতেই পারিনি যে এটা শেষ হয়ে গেছে, যে তার জন্য হয়তো নতুন পৃথিবী নিয়ে প্রেমিক আবার আসবে। কারণ সংসারে চলতে গেলে আমাদের সেই মানবিমান থাকে, সবার সে দানা তুলে দিলেও তাকে আমি হয়তো আবার হারিয়ে ফেলছি ভাবি, কিন্তু সে আমি ভাবি বা সেও হয়তো নতুন ভাবে যে নতুন কাছে আমি আমার প্রেমিকার কাছে নতুন করে আবার যাব, সেটাই আমার বলা। তার মানে আমরা বলতেই পারি যে এই অবহেলাও থাকুক, এবং অবহেলা থাকলে অভিমান থাকবে, আর অভিমান থাকলে ভালোবাসা আরো প্রগাঢ় হয়ে উঠবে। বাহ, খুব সুন্দর। আরো একটা লাইন পড়েছিলাম তোমার কবিতায়, রিয়াং রমণীর রাইফেল গর্জন করে, এই প্রসঙ্গে কি বলবে? হ্যাঁ, সেই প্রসঙ্গটি এসেছে, আমি মানে একটা রিয়াং রমণীর গল্প জানতাম, সেখানে মানে নারীটা কি করে একদিন মানে খুব প্রবল তেজি এবং সাহসী হয়ে উঠেছিল সেই কথাগুলি। কারণ একটা নারী তো যেমন একদম নরম মনের মানুষ, তেমনি কিন্তু সে খুব কঠিনও হতে পারে। হ্যাঁ, সে একদম মানে যাকে খুশি ভালোবাসতে পারে, তেমনি করে তাকে দূরে সরিয়েও দিতে পারে। সেই নারীর কিন্তু সেই বোধটা আছে। তো আমি ত্রিপুরায় যখন থাকি, ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির সুযোগ হয়, তো একজন রিয়াং রমণীর আমি গল্প শুনেছিলাম। রিয়াং রমণীটা মানে তার সন্তানদেরকে বাঁচানোর জন্য মানে বাঁচাবার জন্য চেষ্টা করছিল, এবং তাকে কিছুতেই বাঁচানো যাবে না। তাকে দুষ্কৃতীরা বলছে যে না, তুমি আসো আমাদের সঙ্গে, নয়তো তোমার সন্তান আসুক, যে কাউকে যেতেই হবে। তখন রিয়াং রমণী বলছে যে না, আমি দরকার হলে তার মানে সন্তানদেরকে রক্ষা করার জন্য যে দুষ্কৃতী এসেছিল তাদের কাছ থেকে রাইফেল মানে নিয়ে তার সন্তানদের রক্ষা করেছিল। তো সেই নিয়ে আমার মানে কবিতাটা। রিয়াং নারীর কোনো ঘুমটা নেই, রিয়াং নারীর কোনো ঘুমটা থাকে না, যা আসে তা শুধুই আলোকিত গান। অতি ভদ্র নাগরিক ঘুঙ্গট সরে যায় রাইফেল গানে। যখন শোষকের টুটি অবিনাশী নিহত প্রস্তাব ছেড়ে দেয় সময় পাথার, তখনও রাতের ঘুম বরষা বিদ্যুতে নিয়ত খণ্ডিত প্রলয়। এক চাঁদ 10 হয়ে যায় অথবা লক্ষ কোটি। রিয়াং রমণী রাইফেল গর্জন করে যেমতো টোটার নির্ঘোষ। অসাধারণ। আসলে নারীর আরেকটা রূপ এখানে আমরা পেলাম না? কারণ তার সন্তানকে রক্ষা করার জন্য যে রমণী সন্তান জন্ম দিতে পারে, তার সন্তান রক্ষা করার জন্য সে যে কিছুই করতে পারে। সেখানে ক্ষেত্রে তার হোক তার স্বামী, হোক কোনো দুষ্কৃতী, হোক তার যে তার ক্ষতি করবে, সেও মানে প্রস্তুত তার প্রতিদান দিতে। সেক্ষেত্রে নারী কিন্তু অনেকটা এগিয়ে।
হুম হুম। আসলে সন্তানকে বাঁচানোর জন্য শুধু মানুষ না, পশু পাখি সব কিছুর মধ্যেই আমরা দেখতে পাই যে সন্তানের প্রতি সন্তানকে বাঁচানোর জন্য সে অনেক কিছু করে, আর সেখানে মানুষ তো অবশ্যই করবে। হ্যাঁ, তো সেখানে রিয়াং মেয়েটা যদি সন্তানকে বাঁচানোর জন্য রাইফেল হাতে নিয়ে যদি খুনও করে ফেলে, সেটা একদিক থেকে দেখতে গেলে অপরাধ, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা অপরাধ নয়। তার সন্তানই একমাত্র আশ্রয়, তো সন্তানকে ছাড়া সে কিছুতেই ভাবতে পারে না, সুতরাং মানে সন্তানের জন্য সে খুনও করতে পারে। একদম একদম। মায়ের প্রবল মমতা এখানে পরিস্ফুট হয়েছে, এবং সাথে সাথে মায়ের যে সন্তানের জন্য যে লড়াই করা, সময়ে যে সে বিধ্বংসী হয়ে উঠতে পারে, সেটাও আমরা দেখলাম। হ্যাঁ, তো অনেক সুন্দর, আসলে খুব ভালো লেগেছে কবিতাটা। এইবারে আমরা জানতে চাইবো যে অনেকক্ষণ ধরেই নারী নিয়ে অনেক কিছু জানলাম, এবার পুরুষ নিয়ে কি কোনো চিন্তাধারা আসে কখনো? পুরুষ নিয়ে তো সবসময় চিন্তাধারা আসে, পুরুষ নিয়ে চিন্তাধারা আসে বলেই নারী নিয়ে আমরা লিখতে বসি। তো সেক্ষেত্রে মানে পুরুষকে মানে ভেবেই কিন্তু অনেক লেখা, এবং আমি সেই পুরুষের ভাবনাগুলো ভাবতে থাকি অনেক সময়, তো সেই ভাবনা থেকে আমার অনেক লেখা রয়েছে। আচ্ছা আচ্ছা, আরও একটুখানি জানবো যে আমরা অনেক কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গিয়েছি, কিন্তু জানা হয়নি যে লেখালেখিটা কবে থেকে শুরু হয়েছিল? আমার লেখালেখি শুরু স্কুল জীবন থেকে। ছোটবেলায় লিখতাম, ছবি আঁকতাম, লিখতাম শিশুদের পাতায় ছোট ছবি আঁকা, ছোট ছোট লেখা, যেগুলি ছড়ার আকারে লিখতাম। তো তারপর বড় হয়ে সেগুলি পত্রিকা অফিসে দিতাম, পত্রিকায় ছাপা হতো, ভালো লাগতো। কিন্তু সেগুলি কবিতা হতো কিনা জানি না, কিন্তু ছাপা হতো, ভালো লাগতো। তো মা এবং বাবা ছোটবেলা থেকেই আমাদের মানে খুব উৎসাহ দিতেন যে না, লিখতে হবে, লিখতে চেষ্টা করো। এখনকার বাচ্চারা তো সেই পরিমাণে বই পড়তে চায় না, আমরা কিন্তু অনেক বই পড়েছি। মা বাড়িতে প্রত্যেক বই মেলার সময় মেলায় নিয়ে আসতেন, বই কিনে দিতেন, আমরা পড়তাম। এবং আজকালকার দিনে যে সময় কাটানো আমাদের, মানে তখন আমারও মনে আছে যে সময় কাটানো বলতে আমরা দুবোন বলে গল্প করতাম, বা কবিতা পড়তাম, বা ছোট ছোট বইগুলি আমরা পড়তাম, এবং সেই থেকেই মানে উৎসাহটা জাগে। এবং সে ছোটোবেলা থেকে বড়োবেলা, যখন বালিকা বেলা হোক, স্কুল ম্যাগাজিনে লেখা, স্কুলের বিভিন্ন সংখ্যায় লেখা দিয়েছি, কলেজে লিখেছি, তখন থেকে লেখার একটা মানে উৎসাহ উদ্দীপনা সবসময় পেয়ে এসেছি, এবং লেখার শুরু তখন থেকেই। খুব ভালো লেগেছে জেনে যে বাবা মা উৎসাহ দিয়েছে এই লেখালেখির ক্ষেত্রে। এখানে কথা প্রসঙ্গেই জানতে পারলাম যে কি জানি মানে ছোটবেলা থেকেই ইয়ে করছি, তো ছোটবেলা থেকে যে লিখছো সেটা কি কবিতা দিয়ে শুরু হয়েছিল নাকি অন্য কিছু দিয়ে শুরু হয়েছিল? না, ছোটবেলা প্রথম কবিতা দিয়ে শুরু হয়েছিল। তারপর একটা সময় যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, তখন বিভিন্ন যখন কম্পিটিশন আসতো স্কুলে ভিত্তিক বা কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ, যখন কোনো কম্পিটিশন আসতো, তখন কিন্তু প্রবন্ধই লিখতাম। হ্যাঁ, তখন মানে বিভিন্ন পত্রিকায় মাও দেখতো যে এখানে হয়তো প্রবন্ধ প্রতিযোগিতা হচ্ছে, লেখাটা দিয়ে নে, লেখাটা করে নে। তখন লেখাটা করে নিতাম, সাহায্য করতো মা বাবা হোক, শিক্ষক মশাই হোক, সাহায্য করতো। তবে মাঝে মাঝে কবিতা লিখতাম। ছোট একটা কোথাও অনুষ্ঠান হচ্ছে যাব, তখন তো সেই স্বরচিত কবিতার খুব একটা না থাকলেও তখন রবীন্দ্র নজরুল কবিতা আবৃত্তি করার একটা রীতি ছিল। হ্যাঁ, এবং যখনই স্বরচিত কবিতা কোথাও আবৃত্তি মানে হতো, তখন কিন্তু ছোট একটা ছড়া নিজে লিখে নিয়ে যেতাম, এবং ছড়াটাই মানে পড়তাম। তো তখন এবং মাঝে কিছুটা সময় আমি সেই কবিতা বা ছড়া থেকে দূরে সরে গিয়েছি। তো তারপরেও মানে হঠাৎ মনে হলে আমি লিখি। তো সেই নিয়ে দুটোর মধ্যেই বা তিনটির মধ্যে সব সীমাবদ্ধ থেকেছি আমি। তোমার সাথে মাথায় এসছে যে এই যে বললে এখন পড়ার অভ্যেসটা কমে গেছে। আমরা ছোটবেলা যখন আমরা গল্পের বই পড়তাম বা ঘুমোতে যাওয়ার সময় গল্পের বই পড়তাম বা ঠাকুমা দাদুদের কাছ থেকে গল্প শুনতাম, এটা ছিল আগে। কিন্তু এখন বাচ্চারা খুব একটা বই পড়ার অভ্যেসটা নেই। তো সেই প্রসঙ্গে তোমার কি মনে হচ্ছে এই ব্যাপারটা আসলে কেন হচ্ছে, বা এটার প্রতিকারের উপায়টা কি? সেক্ষেত্রে মনে হয় বাচ্চারা পড়ে না, সেটা আমিও স্বীকার করি। আমার ঘরে বাচ্চা আছে, আপনার ঘরে বাচ্চা আছে, দেখবেন যে আমরা যে পড়াটা পড়তাম তারা পড়ে না। এবং এর একমাত্র কারণ যেটা দেখছি যে অনেকেই বলছে মোবাইল, সেই মোবাইলের জন্য কিন্তু আমরাও দায়ী। পাশাপাশি আমি বলবো আমার বাচ্চাকে আমি কিন্তু এখনও যে ছোট থেকেই আমি তাকে হোক বাংলা সাহিত্য হোক ইংরেজি সাহিত্য, সে ইংরেজি মিডিয়ামে পড়ে, কিন্তু তারপরেও আমি তাকে বাংলার প্রতি যেমন আকৃষ্ট করতে চাইছি, ইংরেজি বইটাও দিচ্ছি, দুটো বই আমি সমানভাবে দিচ্ছি। কিন্তু যার মাতৃভাষা বাংলা
তাকে মাতৃভাষার প্রতি প্রথমে আকৃষ্ট করতে হবে। সে বাংলায় তো কথা বলছে, পড়ুক না সে ইংলিশ মিডিয়ামে কথা বলছে, সুতরাং বাংলা ভাষাটাকে তাকে মানে ধরে রাখতে হবে। সুতরাং বাংলার বইগুলি তাকে দিতে হবে। আমি চেষ্টা করি যে রামায়ণ হোক মহাভারত হোক তাকে যখন দিচ্ছি, বা কোনো রূপকথার গল্প দিচ্ছি, তাকে আমি ইংরেজি বইটা দিচ্ছি কিন্তু আমি মা হিসেবে গল্পটা কিন্তু বাংলায় করছি। সেই গল্পটা কিন্তু আমাদের করতে হবে। ঘুমোতে যাওয়ার আগে তার সঙ্গে কিন্তু আমাকে গল্পটা বলতে হবে। তাকে আমি মোবাইল দিয়ে বলবো না বাবা মোবাইলটা দেখ, বা আমিও দেখি। অনেক মা বাবা আমি দেখেছি যে একসঙ্গে মা বাবা বাচ্চা একসঙ্গে মোবাইল দেখে সবাই চুপ, বাচ্চাটাও মানে যন্ত্রণা করলো না, চুপ করে বসে থাকলো। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই মা বাবা দুজনারই মানে এক্ষেত্রে মানে বাচ্চার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। তাকে দুজন মিলেই হোক গল্পটা শোনানো উচিত এবং গল্প করা উচিত। স্কুলে মানে বেশি করে তার বই পড়ার প্রতি আগ্রহ করা উচিত এবং একটা পিরিয়ড রাখা উচিত যে শুধুমাত্র সে পড়বে, তাহলে পড়ার প্রতি তার আকৃষ্ট আসবে। আমার মনে হয় যে সেক্ষেত্রে স্কুল একটা বিরাট ভূমিকা নেবে। শুধু মা বাবার দায়িত্ব নয়, স্কুলের বিরাট ভূমিকা রয়েছে। এবং স্কুল যদি সেই ভূমিকাটা পালন করে যে একটা পিরিয়ড রাখবে এবং তার জন্য একটা আলাদা মার্কস থাকবে, তাহলে বাচ্চারা আগামী দিনে বই পড়বেই পড়বে। সেটা আমাদের থাকে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে থাকে লাইব্রেরিতে যেতে হয় প্রত্যেক সপ্তাহে একদিন করে। সে এবার যে বই পড়ুক। তবে এই কথাটা খুব ভালো লেগেছে যে বাবা মায়ের দায়িত্ব যে বাংলাটাকে, যদিও সে ইংলিশ মিডিয়ামে পড়বে কিন্তু বাংলা ভাষাটাকে পড়ানোর জন্য, মাতৃভাষার প্রতি তার ভালোবাসা জাগ্রত করার জন্য বাবা মায়ের চেষ্টা থাকা উচিত। এটা খুব সুন্দর বলেছো, খুব সুন্দর বার্তা দিয়েছো পাঠকদেরকে বা দর্শক শ্রোতাদেরকে। এবার আমরা আরেকটা কবিতা শুনবো। এবার আমি একটা মানে আমি মাথা ধরা নিয়ে, প্রায় সময় আমার মাথা ধরাটা থাকে, এই নিয়ে আমি একটা কিছুদিন একটা লিখেছিলাম। সেগুলো মানে কবিতাটা এরকম: নামমাত্র মাথায় চলে না আমার, শরীরের যাবতীয় অসুখ চিকিৎসা করায় একমাত্র মাথা ব্যথা হৃদয়ে বসি। আরোরার হত্যার দৃশ্যে আবার জাগিয়ে উঠল মাথা ব্যথা। এরপর পায়ের কাছে বলি ঘুরছো ফিরছো পা, এবং চোখের কাছে বলি দেখতে পাচ্ছ চোখ। অতঃপর মনের কাছে বলি কোনো কিছু ভুলে যাচ্ছ না তো। তারা সমস্বরে বলে প্রত্যেকের যাবতীয় রোগের চিকিৎসা শেষে একমাত্র বাঁচিয়ে রেখেছে মাথা ব্যথা। তারা এবার সমস্ত শরীরের ধমক সরায়ে বলি সত্যি করে বলো তো তোমার কয়টি মাথা দেহে। এবার ক্রোধোন্মত্ত শরীর নিজেকে উন্মুক্ত করে দেয়, আর কিলবিল করে ছড়িয়ে পড়ে অগণিত মাথা, এবং প্রতিটি মাথায় লাল নীল বাদামি ব্যথায় স্তব্ধ বিক্ষত হয়ে আছে। আমার শরীরে দুর্দণ্ড মুখ খুলে বলে আজকাল এত এত বিচিত্র ব্যথা আকাশে বাতাসে যে কেশাবৃতর নাম মাত্র মাথা তা ধারণে সক্ষম নয়। প্রতিটি হত্যার বিয়োগ যন্ত্রণা এতটাই বিস্তৃত যে তাকে অত্যন্ত সহস্র মাথায় পুষে যেতে হয়। একটা মাথা ব্যথা নিয়েও যে একটা কবিতা সৃষ্টি হতে পারে, এই বোধহয় না শুনলে জানতেই পারতাম না। আচ্ছা, সব রোগের চিকিৎসা করানো হয় বা করাতে চাওয়া হয়, কিন্তু এই মাথা ব্যথাকে কেন হৃদয়ে পুষতে হবে সেটা একটুখানি জানতে চাই। হৃদয়ে পুষতে হবে। আমাদের সামনে যখনই কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটাকে আমরা কিছু সময়ের জন্য মনে রাখি, হ্যাঁ হয়তো ভুলে যাই, কিন্তু আমাদের মাথায় কিন্তু প্রতি মুহূর্তে সেটা মানে যন্ত্রণায় দগ্ধ হওয়ার মতো বিষয়টা করতে থাকে আমার মনের মধ্যে। এটা কেন এমন হলো, এটা কেন এমন হলো, কারণ এটা তো আমার শুধু মাথায় নয়, আমার হৃদয়েও রয়েছে। তার জন্যই আমরা বারবার বলছি যে আমার মাথার যন্ত্রণা আমার মাথা, কিন্তু সেটা আমার হৃদয়েরও যন্ত্রণা। হৃদয়ের এবং মাথা, সেটা আমার হৃদয়ের যন্ত্রণা, সেটা আমরা মাথা ব্যথায় বারবার দেখতে পাচ্ছি, কিন্তু হৃদয়ের যন্ত্রণা হচ্ছে বলেই তো সেটা মাথায় প্রকাশ পাচ্ছে। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসছো, আমাদেরকে সময় দিয়েছো, অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকেও এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। এভাবেই বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।